নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজ আমরা প্রশ্নমালা 20 বর্গমূল বিষয়ক যে সমস্যামান প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ এই 20 প্রশ্নমালার ষষ্ঠ অধ্যায়ের প্রত্যেককে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার পাশাপাশি আমরা পূর্বে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছি সেটি যেমন আলোচনা করব, ঠিক একই রকমভাবে সমস্যামান প্রশ্নগুলির সমাধান করতে গেলে আমাদের কোন কোন বিষয় সম্পূর্ণরূপে জানতে হবে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আমরা এর আগে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম প্রশ্নমালা 19-এ কি না, যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করা হয় তবে গুণফলটিকে সেই সংখ্যাটির দ্বিঘাত বা বর্গ বলে, এবং প্রথম সংখ্যাটিকে ওই গুণফলের বলা হয় বর্গমূল। আমরা তার পাশাপাশি এও বলেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যার যে একক অঙ্কগুলো হবে তা হবে কি না, তা হবে সবসময় 1, 4, 5, 6 অথবা 9। আর যদি শূন্য থাকে তাহলে সেক্ষেত্রে জোড়ায় জোড়ায় শূন্য থাকবে। এই কথা প্রসঙ্গে আমরা আরও বলেছিলাম যে পূর্ণ সংখ্যার একক হবে না, মানে 9। কি হবে না, না সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার পূর্ণ বর্গ আর কি সংখ্যা হবে না। তখন তাদের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে দেখবে 2 রয়েছে বা 3 রয়েছে বা 7 রয়েছে বা 8 রয়েছে, অথবা বিজোড় সংখ্যক 0 রয়েছে, সেই সংখ্যাগুলির কিন্তু কোনো মতেই বর্গমূল হবে না। দশমিকের ক্ষেত্রেও আমরা একটি বিষয় উল্লেখ করেছিলাম যে দশমিক বিন্দুর পর সেই বর্গ সংখ্যার জোড়ায় জোড়ায় অঙ্ক থাকতে হবে, তবে তাদের বর্গমূল হবে। এখন আমাদের এই সমস্যামান প্রশ্নগুলো অর্থাৎ লিখিত প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আমাদের যে সমস্ত বিষয়গুলো সম্মুখীন হতে হবে, সেখানে দেখা যাবে যে কোনো সংখ্যা বর্গমূল করতে গিয়ে হয় অতিরিক্ত কিছু সংখ্যা বা সারিতে কোনো জনসংখ্যা বাড়তি থাকছে, অথবা দেখা যাবে কম পড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো দেখো, যদি বর্গ তৈরির পর কিছু সংখ্যক বা সংখ্যা বা লোক বেশি হয়, তাহলে প্রতি সারির জনসংখ্যা অবশ্যই মোট জনসংখ্যার বর্গমূলের সমান হবে না। তখন কি করব না, তখন ওই সংখ্যা থেকে অতিরিক্ত যে সংখ্যাটা সেটা আমরা বিয়োগ করে দেব, তবেই তার বর্গমূল পাওয়া যাবে। আবার যদি দেখো যে বর্গাকারে সাজাতে গিয়ে লোক সংখ্যা কি হচ্ছে না কম পড়ছে, কম রয়েছে, বা সারিতে কোনো জায়গায় দেখা গেল কম, একটি সারিতে কম রয়েছে, তাহলে যতগুলি লোক কম হচ্ছে সেই সংখ্যার সঙ্গে অর্থাৎ প্রদত্ত যে সংখ্যা পাবো সেই সংখ্যার সঙ্গে তত যোগ করে সেই যোগফলের বর্গমূল নির্ণয় করব। সেই বর্গমূল হবে প্রতি সারির লোক সংখ্যা। তো এইভাবে আমাদের এই যে সমস্যামান প্রশ্নগুলো তাদের সমাধান করতে হবে। তো সেই কারণে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমাদের এই পঞ্চম পর্বে মূলত আমরা যে এই 43 দাগের থেকে 50-এর দাগ পর্যন্ত 8টি প্রশ্নের সমাধান করেছি, তা তোমরা ঠিক পূর্বে উল্লেখিত যে নিয়ম, সেই নিয়মে আমরা এদের সমাধান করে দিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, আমরা তার সাথে সাথে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা পারলে সম্পূর্ণটা দেখে নাও, এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটাকে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো 43-এর দাগে যে প্রশ্ন, সেখানে কি বলা ছিল 4 মাইল প্রতি ঘন্টায় হেঁটে 8.1 একর পরিমিত একটি বর্গাকার মাঠের পরিসীমা কতক্ষণে প্রদক্ষিণ করবে। তাহলে এখানে যে এককগুলো এখানে ব্যবহার করা রয়েছে, মূলত সেই এককের অঙ্ক বর্তমানে তোমাদের প্রচলিত নয়, কিন্তু তা সত্ত্বেও প্রচলিত নয় বলতে কি, মানে এই এককে আমরা এখন অঙ্কের হিসাবগুলো করা হয় না। তার সাথে সাথে এই অঙ্কগুলিও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে এখন নেই। তা সত্ত্বেও আমরা তোমাদের যেহেতু পঞ্চম শ্রেণীতে তোমাদের দেখানো আছে এই একর, মাইল, গজ, মিটার এই সংক্রান্ত যে সমস্ত, তাই আমরা এই অঙ্কগুলিরও সমাধান তোমাদের করে দিচ্ছি। তো দেখো এখানে তাহলে 4 মাইল প্রতি ঘন্টায় হেঁটে 8.1 একর পরিমিত একটি বর্গাকার মাঠের পরিসীমা কতক্ষণে প্রদক্ষিণ করবে, মানে এই 8.1 একর জমির চারদিকে ঘুরতে তার কত সময় লাগবে। তো দেখো এক্ষেত্রে আমরা অঙ্কটির সমাধান এইভাবে করেছি। প্রথমে আমরা লিখে নিয়েছি 4 মাইল সমান সমান কত না, আমরা জানি 1760, গজ সমান 1 মাইল, তাহলে 4 মাইল তাহলে 4 দিয়ে গুণ করেছি, পেয়েছি কত না 7040 গজ।
এবার 8.1 একর, এই 8.1 একর পরিমাণ সমান কত না 4840 গুণ 8.1 বর্গ গজ। কারণ আমরা কি জানি না 8.1 একর, এই 1 একর সমান সমান হলো 4840 গজ বর্গ গজ, 1 একর সমান। তাহলে 8.1 একর সমান একে 8.1 দিয়ে গুণ করে নিয়েছি, সমান সমান পেয়েছি কত না 39,204 বর্গ গজ। এটা পেয়ে গেছি। তাহলে যখন আমরা এর পেয়ে গেলাম মানে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, তার মানে এবার ওই বর্গাকার মাঠে যখন পরিসীমা বার করবো তার মানে তার ক্ষেত্রফল, এখানে তোমাদের পূর্বের মতোই অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমরা এর বর্গমূল নির্ণয় করেছি 39,204-এর পেয়েছি কত না 198 গজ। তার মানে একদিকের বাহু হবে 198 গজ। তাহলে যেহেতু এটা বর্গাকার তাহলে মাঠটার পরিসীমা সমান কী হবে না 4 গুণ 198, মানে 4 দিয়ে গুণ হবে বাহুকে, তাহলে পাচ্ছি কত না 792 গজ। এখন দেখো এখানে যেটা দেওয়া ছিল সেটা কি আমরা ঐকিক নিয়মে সমাধান করে নিয়েছি। 740 গজ যায় কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 1 গজ যেতে কত সময় লেগেছে? 60/7040। এবার 792 গজ যেতে কত সময় লাগবে না সেক্ষেত্রে আমরা বার করেছি কত না এখানে পেয়েছি 27/4, এটা কাটাকুটি করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। কাটাকুটি করার পর আমরা পেয়েছি 27/4 সমান 6×3=4 মিনিট। এটাকে আবার মিনিট এবং সেকেন্ডে নিয়ে গেছি, তাহলে 6 মিনিট, আর এই 3/4 মিনিটকে আমরা সেকেন্ড করে নিয়েছি 60 দিয়ে আবার গুণ করে, সমান সমান পেয়েছি কত না 6 মিনিট এবং 45 সেকেন্ড। তো এটা হলো আমাদের আজকের পর্বে যে প্রথম প্রশ্ন তার সমাধান। তো তোমরা সম্পূর্ণ প্রশ্নটার সমাধান দেখলে, তো দেখো আমরা এই সমাধানটাই করলাম। ঠিক এইরকমই আরও আমাদের প্রশ্ন রয়েছে 7টি, তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরব, অর্থাৎ আমাদের এই 20 দাগের অর্থাৎ ষষ্ঠ পর্বের প্রশ্নমালাটি আমাদের আজকের পর্বের মাধ্যমে শেষ হবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 44 দাগের প্রশ্ন। 44 দাগের প্রশ্নে কি আছে দেখো, 44 দাগের প্রশ্নে রয়েছে দুটি অখণ্ড পূর্ণ সংখ্যা নির্ণয় করো যারা কত আছে না 1, 10, 100, 1000, অযুত, লক্ষ, 5 লক্ষ এর নিকটতম। তাই 44 দাগের অঙ্কে বলা রয়েছে যে 5 লক্ষ সংখ্যার নিকটতম দুটি অখণ্ড পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে, মানে কাছাকাছি দুটো পূর্ণ সংখ্যা। তো দেখো এক্ষেত্রে কি করেছি, এক্ষেত্রে আমরা এই 5 লক্ষকে আমরা কি করেছি না বর্গমূল করেছি, ভাগ পদ্ধতিতে বর্গমূল করেছি। সেখানে দেখা গেল বর্গমূল করতে গিয়ে 151 অতিরিক্ত থাকছে, তাহলে আমরা এইখানে বর্গমূল করে পেয়েছিলাম কত না 707। তাহলে 707-এর বর্গ, যেহেতু এখানে বাড়তি আছে তার মানে আরেকটা বড় সংখ্যা হবে, তাহলে সেটা হবে কত না 708। তাহলে একটা হবে 707-এর বর্গ আর একটা হবে 708-এর বর্গ, এক ঘর বাড়িয়ে নিয়েছি 708। তাহলে 707-এর বর্গ মানে হবে কত না সেক্ষেত্রে 4,99,849, আর একটা হবে 708 বর্গ মানে 5,01,264। এই দুটি হবে কি না এই 5 লক্ষ এর নিকটতম দুটি পূর্ণবর্গ অখণ্ড সংখ্যা হলো তাহলে এই 4,99,849 এবং আরেকটা হলো কি না 5,01,264। তো এই দুটো হলো আমাদের আজকের পর্বের প্রথম দুটি প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা তোমাদের তুলে ধরব 45 দাগে যে প্রশ্নটা রয়েছে তার সমাধান। তো দেখো 45 দাগে যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলছে, কয়েকটি বালক 450 টাকা চাঁদা তুলল, প্রত্যেক বালক 5 পয়সা 4 বার দিয়েছে ও পুনরায় তারা 10 পয়সা 3 বার দিয়েছে। বালকের সংখ্যা কত এবং প্রত্যেকে কত চাঁদা দিয়েছিল? তাহলে মোট চাঁদা উঠেছিল 450 টাকা। এবার সেই প্রত্যেক বালক 5 পয়সা করে 4 বার দিয়েছে, আবার সেই বালক সংখ্যায় 10 পয়সা করে 3 বার দিয়েছে। তাহলে মোট কত দিচ্ছে প্রত্যেকে, তাদের সংখ্যার এই অংশটাকেও বার করতে হবে, তারপর আমরা বালক সংখ্যা নির্ণয় করব এবং বলছে প্রত্যেকে কত চাঁদা দিয়েছে সেটাও নির্ণয় করতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা কি সমাধান করেছি, প্রথমে লিখে নিয়েছি মোট চাঁদা সমান সমান 450 টাকা, যেহেতু পয়সাতে ছিল ব্যাপারটা তো সেই কারণে এটাকে পয়সা করে নিয়েছি, 100 করে গুণ করেছি, অর্থাৎ পেয়েছি কত না 45,000 পয়সা, এটা পেলাম। এবার প্রত্যেক বালক 5 পয়সা দিয়েছে 4 বার এবং পুনরায় তারা 10 পয়সা 3 বার দেওয়াতে প্রত্যেকে তাদের সংখ্যার সমান সংখ্যায় কি দিয়েছে না এই 50 পয়সা দিয়েছে, 5 4 20 আর এই 10 3 30, অর্থাৎ মোট 50 পয়সা করে দিয়েছে যতজন
বালক তার 50 পয়সা করে তারা দিয়েছে আরও। এখন তাহলে মোট দিয়েছে 50 পয়সা। এবার মোট 50 পয়সা করে যদি দেয় তাহলে কতগুলো 50 পয়সা হবে ওই চাঁদার মধ্যে সেটা বার করব। তাহলে মোট 50 পয়সা হবে বা আছে সেটা হলো কত না 900টি। ভাগ করেছি 50 দিয়ে, তাহলে পেলাম 900টি। এখন বালক সংখ্যা তাহলে কি হবে না বালক সংখ্যা সমান আমরা এবার বার করেছি কি করে না বালক সংখ্যাকে এই 900 বর্গমূল করেছি, পেয়েছি কত 30 জন। তার মানে 30 জন হলো বালক। তাহলে প্রত্যেকে চাঁদা দিয়েছে কত করে না তাদের সংখ্যার 50 পয়সা করে, অর্থাৎ 30 জন ইন্টু 50 সমান সমান কত হলো 1500 পয়সা, মানে 15 টাকা করে তারা চাঁদা দিয়েছে। তাহলে বালক সংখ্যা পেলাম আমরা 30 জন আর চাঁদা দিয়েছে প্রত্যেকে 15 টাকা। তো এই হলো আমাদের আজকের পর্বের যে তৃতীয় প্রশ্ন অর্থাৎ 45-এর দাগের প্রশ্ন তার সমাধান। এবার দেখো আমরা চলে যাচ্ছি 46-এর দাগের প্রশ্নে। এখানে কি রয়েছে দেখো, বলেছে একটি বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রত্যেকটি গাছে ঠিক ততগুলি নারকেল ছিল, মানে যতগুলো গাছ প্রত্যেকটা গাছে ঠিক ততগুলি করে নারকেল ফলেছে। মালিক নারকেল 5 টাকায় 4টি করে বিক্রয়ের ফলে 450 টাকা পান। কতগুলি নারকেল গাছ ছিল? এখানে একটু ভুল আছে, দেখো এখানে 5 টাকায় হবে 40টি, এখানে 40টি হবে, 40টি করে বিক্রয়ের ফলে 450 টাকা পান। কতগুলি নারকেল গাছ ছিল এটা বার করতে হবে, মানে 5 টাকাতে 40টি তিনি নারকেল বিক্রি করেন। যদিও এটা আজকের দিনে অসম্ভব 5 টাকায় 40টা নারকেল, কারণ এই বইয়ের যে অঙ্কগুলো সেগুলো বহু পুরনো দিনের, তো সেই কারণে সেই সময় এই দামে এতগুলোই পাওয়া যেত। তো দেখো তাহলে এ বলছে কতগুলি নারকেল গাছ ছিল এটা আমাদের বার করতে হবে। তো এই প্রশ্নের সমাধান আমরা করেছি কীভাবে দেখো, এক্ষেত্রে আমরা লিখেছি এইভাবে যে তার মানে 5 টাকায় নারকেল পাওয়া যায় কটি 40টি, 1 টাকাতে এবং 450 টাকাতে, এটা আমরা ঐকিক নিয়মে বার করে দিয়েছি কতগুলো, তার মানে পেয়েছি আমরা 3600টি, মানে 3600টি নারকেল পাওয়া যায় 450 টাকায়। এখন নারকেল গাছের সংখ্যা সমান সমানই হবে কি প্রত্যেক গাছে নারকেলের সংখ্যা, তাহলে নারকেল গাছ কত হবে না এই 3600কে আমরা বর্গমূল করব, সমান সমান কি হচ্ছে 6-এর বর্গমূল করলে 6 হবে, এই 36-এর বর্গমূল 6 হবে, আর দুটো শূন্য হয়তো একটা শূন্য বসিয়ে দিলাম অর্থাৎ 60টি। তার মানে নারকেল গাছের সংখ্যা ছিল 60টি আর প্রত্যেকটি নারকেল গাছে নারকেল ফেলেছিল 60টি। যেহেতু এখানে চাওয়া হয়েছে কি যে নারকেল গাছের সংখ্যা, তাই আমরা বর্গমূল করে বার করে নিলাম কত না 60টি ছিল নারকেল গাছ। তো এটা আমাদের হয়ে গেল 46-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো আমরা চলে যাব 47-এর দাগের প্রশ্ন। কি রয়েছে এখানে 47-এর দাগের প্রশ্নে বলেছে কিছু বালক এক ব্যক্তিকে দুর্ভিক্ষের জন্য কিছু চাঁদা দিতে রাজি করায়। তিনি দেখলেন যতজন বালক প্রত্যেকে তত 3 গুণ সংখ্যক 10 পয়সা দিলে যত টাকা লাগে প্রত্যেকে তার তত 50 পয়সা দিলে তা অপেক্ষা 80 টাকা বেশি লাগে। কতজন বালক ছিল? তাহলে এখানে অঙ্কটা এতখানি পেছানো রয়েছে, এটাকে আমরা পাটিগণিতের নিয়মে করতে গেলে অঙ্কের ভাষা এবং সেই সঙ্গে তোমাদের যে অঙ্কটির বিস্তার একটু বেশি হবে, তো সেই কারণে একে আমরা যতটা সম্ভব সংক্ষেপে করার জন্য বীজগণিতের পদ্ধতি অনুসরণ করেছি। তাহলে আমরা এখানে যেটা ধরে নিলাম সেটা হলো কি দেখো, এখানে অঙ্কটাতে আমরা এইভাবে করেছি সমাধান, ধরি বালক সংখ্যা সমান সমান হলো কত না x জন। তাহলে প্রত্যেক বালক তাদের সংখ্যা 3 গুণ সংখ্যক 10 পয়সা চাঁদা দিলে হবে কত না 3x² × 10 এত পয়সা। আবার প্রত্যেকে তত 50 পয়সা করে যদি চাঁদা দিত তাহলে কত হতো না 50x² পয়সা। তাহলে এটা পেলাম আমরা যখন প্রত্যেকে তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা দিচ্ছে তখন পাচ্ছি, আর যখন প্রত্যেকে তাদের পয়সার 50 গুণ দিচ্ছে টাকার তখন এই টাকাটা পাচ্ছি। তাহলে শর্তে ব্যাপারটা কি বলেছিলেন না মোট হবে 80 টাকা বেশি হচ্ছে, তাহলে 80 টাকা বেশি হবে, তাহলে শর্তে লিখতে পারি এই 50x² মানে 50 পয়সা করে বেশি, 50 পয়সাটা বেশি হচ্ছে, তাহলে 50 পয়সা করে দিলে 50x² - 3x² × 10 সমান সমান হচ্ছে কত এই 80 টাকাকে পয়সা করে নিয়েছি, যেহেতু এখানে ব্যাপারটা পয়সা রয়েছে তাই 80 × 100 সমান সমান এখানে পেয়েছি কত এই 50x² থেকে, তার মানে 30x² বিয়োগ গেছে হয়েছে 20x² সমান সমান পেয়েছি 80 × 100। তাহলে এখানে পাচ্ছি কত দেখো, এখানে x সমান সমান আমরা পেয়েছি 20, তার মানে বালক সংখ্যা হলো 20 জন, 20 জন ছিল বালক। এবার এই অঙ্কটাকে তোমরা দেখে নিতে পারো আবার ভালো করে, তার মানে যদি 20 পয়সা করে এখানে 20 তাহলে 400 হতো, তার 3 গুণ 10 পয়সা, তখন আবার কি হতো 3 গুণ 10 পয়সা মানে 30 দিয়ে গুণ, অর্থাৎ 30 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 × 3 = 12, 1200 পয়সা মানে 12 টাকা। তাহলে প্রত্যেকে চাঁদা দিয়েছিল তার মানে 12 টাকা করে। যদি বলা হতো যে কত করে টাকা করে তারা চাঁদা দিয়েছিল, তাহলে 30 পয়সা হিসাবে এলে অর্থাৎ 10 পয়সা করে যখন দিচ্ছে তার 3 গুণ বলেছি, তার মানে 12 টাকা। আর যদি তারা দিত কত 50 পয়সা তাদের সংখ্যার, অর্থাৎ 20 400,
400কে যদি 50 দিয়ে আমরা গুণ করতাম, তার মানে 4 5 20, 4 5 হতো 20, মানে সেক্ষেত্রে এখানে বলেছিল কি না 80 টাকা বেশি হবে। তাহলে ওখানে হতো কত না 4 5 20 অর্থাৎ 200 টাকা। একটা হতো 120 টাকা, ওটা হতো 120 টাকা, এটা হতো আমাদের 200 টাকা, তার মানে 80 টাকা তফাৎ হতো। এইভাবে হতো অঙ্কটা। তো এটা আমরা তোমাদের বীজগণিতের নিয়মে সমাধান করে দিলাম। এবার দেখো আমাদের 48-এর দাগের যে অঙ্কটি তারও সমাধান আমরা করেছি। এখানে রয়েছে কি দেখো, এখানে বলেছে একটি বাগানে যতগুলি কাঁঠাল গাছ আছে প্রত্যেকটি কাঁঠাল গাছে ততগুলি কাঁঠাল হয়েছে। বাগানের মালিক 5 টাকায় 2টি দরে সব বেচে দিলেন। তিনি গাছের সংখ্যার 100 গুণ টাকা পেয়েছেন। কটি গাছ আছে? এখানে দুটো শর্ত আছে, সেই দুটো শর্তকে আমরা সমাধানের ব্যাপারে নিয়ে এসে অর্থাৎ সমাধান করার চেষ্টা করেছি এবং সেইভাবে সমাধান করেছি। অর্থাৎ এখানে এক্স ধরে নেওয়া হয়েছে কিটাকে না, এখানে কাঁঠাল গাছের সংখ্যা কটা গাছ আছে, তাহলে গাছের সংখ্যাটা ধরে নিয়েছি। তাহলে এখানে চেয়েছে যে কয়টি গাছ আছে। তো দেখো এবার আমরা এখানে কি করেছি না, এখানে ধরি কাঁঠাল গাছের সংখ্যা সমান এক্সটি। তাহলে বাগানে মোট কাঁঠাল ফলেছে কত না এক্স ইন্টু এক্স, যতগুলো গাছ প্রত্যেকে ততগুলো করে কাঁঠাল ফলেছে, তাহলে এক্স স্কোয়ারটি। সুতরাং 5 টাকায় 2টি কাঁঠাল বেচলে এক্স স্কোয়ার কাঁঠালের দাম অর্থাৎ কত হচ্ছে না 5x স্কোয়ার বাই 2 টাকা, এত হবে ওই যে এক্স স্কোয়ার অর্থাৎ মোট কাঁঠালগুলির দাম। আবার গাছ সংখ্যার 100 গুণ টাকা পেয়েছে, মানে যদি আমাদের গাছ সংখ্যা এক্স ধরেছি তাহলে এক্স ইন্টু 100 সমান সমান 100x টাকা। এই 100x টাকা আর এই 5x স্কোয়ার বাই 2 টাকা সমান। তো সেই কারণে শর্তে আমরা এভাবে সমাধান করেছি, কি করেছি না শর্তে লিখেছি 5x স্কোয়ার বাই 2 সমান সমান হলো 100x, বা 5x স্কোয়ার সমান হলো 200x আছে এক্স আর এখানে স্কোয়ারটা কেটে নিয়েছি, তাহলে শুধু এক্স পড়ে থাকছে এখানে, অর্থাৎ 5x সমান সমান 200, তাহলে x সমান হবে কত 200 বাই 5 সমান হলো কত না x সমান পেয়েছি 40। তার মানে গাছের সংখ্যা ছিল 40টি গাছ ছিল। আর মোট নারকেল তাহলে কি হবে 40কে 40 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে হবে 1600 নারকেল। তাহলে 1600 নারকেল আমরা, তার মানে আমাদের এই বাগানের মালিক 1600 নারকেল বেচেছিলেন। তো এই হলো আমাদের 48-এর দাগের প্রশ্ন। এবার আরও রয়েছে দুটি প্রশ্ন, তাহলেই আমাদের এই বর্গমূল বিষয়ক ষষ্ঠ অধ্যায়ের যে 19 এবং 20 প্রশ্নমালা তার সমাপ্তি হবে। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি দুটি শেষ প্রশ্নের সমাধানও তোমরা দেখে নাও, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। সেই সঙ্গে সকলের কাছে আবারও বিশেষ আবেদন যে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের শেষ দুটি প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরতে। তো দেখো 49-এর দাগের যে প্রশ্নটি, সেখানে কি বলা রয়েছে, বলছে একটি সমিতির সদস্যরা 62.50 টাকা চাঁদা তুলেন। প্রত্যেকে যতজন সভ্য ততটি 10 পয়সা করে চাঁদা দিলেন। সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। এখানে সদস্য সংখ্যা চেয়েছে 10 পয়সা করে, যতজন সভ্য প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দিয়েছে, মোট চাঁদা উঠেছে 62.50 টাকা। তো দেখো এক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করেছি, এক্ষেত্রে আমরা লিখেছি মোট চাঁদা সমান সমান 62.50 টাকা, মানে একে পয়সা করার জন্য 100 দিয়ে গুণ করে পেয়েছি কত 6250 পয়সা, এটা পেয়েছি মোট চাঁদাটা। এখন প্রত্যেকে যতজন সভ্য ততটি 10 পয়সা করে চাঁদা দিলে কতগুলো 10 পয়সা আছে, সেই কারণে বার করানোর জন্য 10 পয়সার সংখ্যা 6250কে আমরা 10 দিয়ে ভাগ করেছি সমান 625টি পেয়েছি, অর্থাৎ 625টি হলো আমাদের কি না 10 পয়সা। এখন সমিতির সদস্য সংখ্যা তাহলে কত, সমিতির সদস্য সংখ্যা সমান সমান এই 625-এর বর্গমূল করে পেয়েছি কত না 25 জন। তাহলে 25 জন ছিল আমাদের কি না সদস্য, যে 25 জন সদস্য মিলে মোট চাঁদা দিয়েছিল আমাদের এই 62.50 টাকা বা 6250 পয়সা 10 পয়সার হিসাবে। হ্যাঁ, প্রত্যেকে তত সংখ্যক 10 পয়সা দিয়েছিল, তাতে হয়েছিল এই পয়সাটা। তো এই গেল আমাদের 49-এর দাগের প্রশ্ন। এবার দেখো আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে, 50-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। বৃহত্তম যে পূর্ণবর্গ সংখ্যা তা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে আমরা লিখে নিয়েছি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান হলো 6টা 9, এর বর্গমূল করেছি। এখন এর বর্গমূল করে আমরা দেখো পেয়েছি কত না বর্গ সংখ্যাটা পেয়েছি 999। তাহলে দেখা যাচ্ছে কি না 1998 সংখ্যাটা বাড়তি আছে এই 6টা 9-এর। তো সেক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা তার মানে এই 6টা 9 থেকে আমাদের 1998 বিয়োগ করতে হবে, তাহলেই আমরা 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা পেতে পারি। তো সেই কারণে পূর্ণবর্গ সংখ্যাটি সমান এই 99,09,999
999 থেকে 1998 আমরা বিয়োগ করেছি। পেলাম কত না, এখানে পেলাম 99,08,001, 99,08,001। এটা হলো আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো, সেই প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা কেশবচন্দ্র নাগের তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর যে নবগণিত বই তা থেকে সমাধানগুলো তুলে ধরছি। তো আমরা যেমন পঞ্চম শ্রেণীর তুলে ধরেছি ইতিপূর্বেই, ষষ্ঠ শ্রেণী রয়েছে, আগামী দিনে সপ্তম, অষ্টম, নবম এবং দশম যে সমস্ত বইগুলি কেশবচন্দ্র নাগের গণিতের বই, তার প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান ঠিক এইভাবেই তোমাদের তুলে ধরা হবে। তো সেই কারণে প্রত্যেক দিনকার মতো আবারও সকলকে বলবো যে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।